বের হয়ে একটা ছেলে বাতাসা দিয়ে ভোটে নির্বাচন প্রচারণা শুরু করলেন। তারপরে তিনি মানুষের দ্বারে দ্বারে গেলেন, যারা ফিরিয়ে দিলেন তার প্রতিও হেসেই আচ্ছা নিবে না নিক। কতখানি উদার মানসিকতা হলে একটা মানুষের গায়ে ময়লা পানি ফেলে দিলেও তিনি বলেন না আমি তারপরও আসবো। সো এই জিনিসটা আমাদের রাজনীতিতে শিখতে হবে। সহনশীলতার যে চর্চা, সহনশীলতার উপরে আর একজনের মতকে আপনাকে প্রাধান্য দিতে হবে এবং সেই মতটাকে গ্রহণ করতে হবে। কিন্তু সেই মতটা আবার ফ্যাসিবাদের মত হলে হবে না। ফ্যাসিবাদকে এক সাইডে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যেমন আমি আরেকটা উদাহরণ দিই, মির্জা আব্বাস সাহেবের সাথে ওনার যে কথোপকথন হচ্ছে, হাসিনাকে কেন জিজ্ঞাসা করেন নাই, এটা আমার প্রশ্ন। মতিউর রহমান সাহেবরা কেন ইন্ডিয়াকে জিজ্ঞাসা করেন নাই যে তারেক রহমানের যখন মাজা ভেঙে দিলেন এবং শেখ হাসিনা যখন কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকায় রেখে পয়জন দিলেন, তখন মতিউর রহমানরা এই কলম লিখলেন না কেন? আজকে কি উদ্দেশ্য তারা এই কথা বলতেছেন? তাদের এত মাথা ব্যথা কেন? বিএনপির যদি মাথা না থাকে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কখন আসবেন না আসবে এটা তার ব্যাপার। বিএনপিকে তো ভাঙার বহু চেষ্টা করলেন কিন্তু পারেননি, সেজন্য এখন কি করলেন, সবার আগে যে চেয়ারে বসে পড়লেন। এই ডেইলি স্টার আর প্রথম আলোর কাজটা কি? সবার আগে যে আজকে কিন্তু যে বসে পড়ছেন, এই ডেইলি স্টার আর প্রথম আলো কি লেখেননি, এই অ্যাক্টিং চেয়ারম্যান সম্পর্কে কি লেখেননি? হাওয়া ভবন থেকে শুরু করে তার সম্পর্কে এমন কোনো খারাপ কথা নাই যেটা তারা লেখেননি। -2 ফর্মুলা কারা তৈরি করেছিল এই দেশে? আমদানি করছিল কারা? এই মতিউর রহমানরা। আজকে তারাই তাদের দ্বিচারিতা এদেশের সামনে তুলে ধরতে। এই জন্য আমি বলছি সবসময়, বিল্ডিং ভাঙতে যায় না, বিল্ডিং আগুন লাগাতে যায় না, মতাদর্শ হাদি ইনকলাব মঞ্চ তৈরি করছে, হাদি একটা কালচারাল মুভমেন্ট তৈরি করছে। এই যে ন্যারেটিভস প্রথম আলো এবং ডেইলি স্টাররা তৈরি করতে চায়, এই আধিপত্যবাদের ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে হবে। একটা বিল্ডিং ভেঙে কী লাভ হয়েছে? পরের দিনই তো প্রথম আলো বেরিয়েছে। পরের দিন প্রথম আলোটা কী হয়েছে? এক সাইডে বিশাল করে তার বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ, আর একদিকে ছোট করে হাদির শহীদ হওয়ার ঘটনা। সো তাদের কাছে হাদির চেয়ে তাদের বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের মূল্য বেশি। তারা তো এই কথা বলবেই ভাই। ওখানে যেও আর একটা দেখেন যে ডেইলি স্টারের কি বলছেন ওখানে, উনি বলছেন ক্রিটিক করার কি সাংবাদিকতা থাকবে, এটা আমরা আশা করি। উনি আগেই ধরে নিছেন তাহলে তারেক জিয়া এসে সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। তাহলে আপনারা এই 15 বছরে আপনার ডেইলি স্টার এবার আপনাদের মাধ্যমে সারা দেশকে জানায়, শোনেন ক্যান্টনমেন্টে নয়া দিগন্ত ঢোকা নিষিদ্ধ ছিল, আমার দেশ ঢোকা নিষিদ্ধ ছিল, কেবলমাত্র প্রথম আলো আর ডেইলি স্টারে ঢুকতে পারতো। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 15 বছর ক্যান্টনমেন্ট বিভিন্ন সরকারি অফিসে সচিবালয়ে নয়া দিগন্ত ঢুকতে পারতো না। ও মতিউর রহমান সাহেবরা তো এই কথা বলবেন না? ডেইলি স্টাররা এই কথা বলবেন না? ডেইলি স্টাররা কীভাবে সর্বোচ্চ সার্কুলেটেড পেপার হয়, নাটক করলেন হাসিনার বিরুদ্ধে একদিন করে কন্টেম্পিটিশন করে, ওখানে যেও কি সুন্দর নাটক। সো এই দেশ এই নাটক খায় না। এবং আপনারাও দয়া করে এই নিজের চরকায় তেল দেন, ইন্ডিয়ার তাবেদারি করতেছেন সেটাই করেন। আপাতত তারেক জিয়াকে নিয়ে এবং জামাত ইসলামের মধ্যে যে বিভেদ তৈরি করতে চান, আজকের এই বক্তব্য তো তাই। ওনারা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, আরও আগে আসলেন না কেন? ওনাদের ন্যারেটিভ 2 দিন পর দেখবেন যে তারেক জিয়াকে যেমন তারা কি করছেন, পরিসংখ্যান করছেন, তাদের 1300-র বেশি আছে এমপ্লয়ি। 1300 এমপ্লয়ের উপরে একটা পরিসংখ্যান দিয়ে বিএনপি এত, জামাত এত। এই যে বিভাজনের রাজনীতি, এটাই হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের ন্যারেটিভ। সো এর চেয়ে আর বেশি মতিউর রহমান সম্পর্কে আমার বোধহয় বলার দরকার নাই। সারা দেশের মানুষ এনাদের চরিত্র এবং আমার দুজন সহ আলোচক মণ্ডলী, ভোটের হাওয়ার প্রথমেই আপনি যখন বলছেন যে তারেক রহমানের আগমনে ভোটের মাঠে কোনো সাড়া ফেলবে কিনা, নাকি না হাওয়াটা আরো বেগবান করবে, ভোটের যে উৎসব সেটিকে আরো আপনার আলোচনায় প্রথম জৌলুসপূর্ণ করবে কিনা। প্রথম আলোচক এবং আমাকে দুজনকেই যখন আপনি প্রশ্নটা নিয়ে এসছেন, এটা দ্বারা বোঝা যায় যে এটা নিশ্চয়ই কোনো নতুন গতিমাত্রা তৈরি করবে। সেই কারণেই আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাকে জিজ্ঞেস করেছেন। সে আমার মনে হয় যে এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনার কিছু নেই, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ 18 বছর, এটা তো সত্য যে মনস্তাত্ত্বিকভাবে বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা তো অবশ্যই উদ্দীপিত হবেন তাদের নেতা যখন দেশে আসবেন। না, শুধু বিএনপি বা বিএনপি নেতাকর্মীরা, তারেক রহমানের এই আগমনটা সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। এবং আপনি ওই যে প্রথম আলোর সম্পাদক সাহেবের কথা বললেন, ওনার আরও আগেই আসা উচিত ছিল। আপনি যদি রাস্তাঘাটে টঙের দোকানে চা খেতে বসতেন, তখনও কিন্তু বলতো যে তারেক সাহেব কবে আসবে, কেন আসে না। একটা প্রত্যাশা ছিল, সাথে সাথে কিছু শঙ্কাও ছিল উনি আসতে পারবেন কিনা, আসবেন কিনা, না আসলে কি হবে, না আসলে কে দলের হাল ধরবে,
না আসলে প্রধানমন্ত্রী কে হবেন, না আসলে কি দল থাকবে কিনা, এই জাতীয় নানান প্রশ্ন কিন্তু মাঠে ছিল। সো ওনার নিজের মুখ থেকে যখন আসার ঘোষণাটা শুনেছে, তখন মানুষ কিন্তু প্রত্যাশায় বুক বেঁধে আছে। এবং নিঃসন্দেহে উনি আসার পরে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা মাইলফলক হিসেবে থাকবে। এবং বাংলাদেশের ভোটের রাজনীতি বলেন, আগামী নতুন বাংলাদেশ গঠন বলেন, সেই ক্ষেত্রে তারেক রহমানের এই আগমন অত্যন্ত ইতিবাচক গতিতে দৃঢ়তার সাথে আগাবে, এটা আমি মনে প্রায় বিশ্বাস করি এবং এটা আমার মনে হয় আর কি। আপনি দেখেছেন যে বিএনপির বিশেষ করে মনোনয়ন যখন তফসিল ঘোষণার পরের দিনই আমাদের এই একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো, সেটি তো অবশ্যই দুঃখজনক। এবং এটি আমাদের যারা আমরা আসলে তরুণরা রাজনীতি করতে এসেছি, আমাদের জন্য কিন্তু আরও অনেক বেশি বড় একটা থ্রেট। যদিও আমি বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই যে প্রার্থী হিসেবে ছোট মানুষ ভাই বলেছে যে প্রার্থী হিসেবে আমার কাছে ওসমান হাদি অনেক বড় মানুষ, এবং ওসমান হাদি যে রাজনীতিটা করতে চেয়েছেন সেটি আমার মনে হয় না যে বিএনপির কারোর আসলে সেই সক্ষমতা আছে এই রাজনীতি ধারণ করবার এই মুহূর্তে। কারণ যেইভাবে করে আসলে সে যেই রাজনীতির পরিবর্তনের জন্য সে কাজ করেছে, রাজনীতিটা নতুন রাজনীতি নির্মাণের জন্য কাজ করেছে, সেটি কিন্তু ঢাকা ৮ আসনের অনেক হেভি ওয়েট, অনেক বর্ষিয়ান নেতাদের জন্য সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটিও কিন্তু সে নিজেও বলেছে, সে নিজেও কিন্তু তার বক্তব্যে এটি বলেছে যে সে বিভিন্ন জায়গা থেকে মানুষের এত সমর্থন পাচ্ছিল এবং সেই ক্ষেত্রে মানুষ কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছিল যে নতুন রাজনীতি নির্মাণ নিয়ে। এবং দেখেন ভাই যেটা বললেন যে ওসমান হাদির যে আদর্শ, সেটা হচ্ছে যে সে বারবার করে বলেছিল যে আমি তাকে বারবার করে বলা হচ্ছিল যে তুমি তো জামানত হারাবা, তুমি তো 500 ভোটও পাবা না, কিন্তু সে বলছিল যে টাকা ছাড়া 500 ভোট যদি আমি পাই সেটাও আমার জন্য অনেক, 100 ভোট পাওয়া আমার জন্য অনেক। এখানে যদি আমি টাকা ছাড়া বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন বা নির্বাচনী এই ব্যবস্থার পরিবর্তনে আমি যদি একটা মেসেজ দিতে পারি, সেটি আমার 500 ভোট যদি পাই সেই ক্ষেত্রে সেটি আমার জন্য অনেক। সুতরাং নির্বাচনী ব্যবস্থা বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলেন, এই পরিবর্তনের জন্য যে আসলে এতদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে, এবং সে কিন্তু একটা কোনো দলের থেকে না, সে একটা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, তার একটা অরাজনৈতিক সংগঠন, সেখান থেকে সে যখন প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপিত করলো ঢাকা ৮ আসনের মানুষের কাছে, তখন কিন্তু মানে আমরা ব্যক্তিগতভাবে আমি খুব বেশি অনুপ্রাণিত হয়েছিলাম যে আমরা যে রাজনীতির স্বপ্ন দেখি, আমরা দেখছি যে নতুন রাজনীতির বন্দোবস্তের বার্তা দিয়েও এনসিপির যারা আমরা কিন্তু দেখছি যে পুরনো রাজনীতির সাথে আমাদের একটা কম্পিটিশনের জায়গা চলে আসছে। বারবার করে আমাদের বড় রাজনৈতিক দল হিসেবে যারা নিজেদের দাবি করেন তারা বলছে যে আমরা জামানত হারাবো, আমরা এলাকায় ঢুকতে পারবো না, আমাদের সাথে 10টা মানুষ নাই। কিন্তু সেই জায়গা থেকে যে আমি ব্যক্তিগতভাবে আমার এলাকার জন্য কাজ করা, আমার তো আসলে গাড়ি নাই, আমার ব্যক্তিগত গাড়ি নাই, আমার প্রোটেকশন নাই। ওসমান হাদিরও মানে সেই অবস্থার মধ্যে দিয়ে সে গেছে। কিন্তু ওসমান হাদির এই মানে হত্যার পরে আমার মতো যারা স্পিরিটেড মানুষ, তারা কিন্তু এই একলা ঘোরার আরেকটা সাহস পেয়েছে। কারণ হাদির যে স্পিরিট, সেটি এখন আপনি বলছেন যে এটা নিরাপত্তার অভাব কিনা বা এটি একটি নির্বাচনে হোঁচট কিনা, নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী তারা ম্যানেজ করতে পারছে না, সরকারের একটা ব্যর্থতা আছে, সরকারের দুর্বলতা আছে, সবই ঠিক। কিন্তু এই যে মানে একলা একটা আদর্শের জন্য যে লড়ে যাওয়া যায়, এবং মানে আমি সবসময় একটা জিনিস নিজেকে বলি যে সৎ মানুষ আদর্শে মানে নিজে যখন একটা আদর্শ থাকে সেই মানুষগুলো কিন্তু একাই হয়। সুতরাং এই একলা একটা মানুষ নিজের আদর্শকে সামনে রেখে যখন সামনে একটা পরিবর্তনের জন্য এগিয়ে যায়, সেই মানুষগুলো একলা হলেও আপনি গতকালকের পরিস্থিতি চিন্তা করেন, ওসমান হাদি তো একলা ছিল না আসলে, তাহলে তো 14-15 লাখ মানুষ তার জানাজাতে আসলে আসতো না। আমাদের এটা ব্যর্থতা যে মানে শরীফ ওসমান হাদিকে আমরা আসলে ওয়েলকাম করতে পারিনি। তার যে আদর্শ, তার যে আসলে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে একটা নতুন রাজনীতির আকাঙ্ক্ষা, সেটিকে কিন্তু আমরা আসলে অন্যান্য রাজনৈতিক দল বা বড় রাজনৈতিক দল তো দায়িত্ব নিজেদের আসলে যারা বড় রাজনৈতিক দল বলে সেখানে কিন্তু দায়িত্বশীলতারও একটা বড় জায়গা আছে। দায়িত্ব নিতে চান না, কিন্তু আবার নিজেদের বড় রাজনৈতিক দল হিসেবে দাবি করেন। সেই জায়গা থেকে তাদেরও কিন্তু এই জায়গাতে এই মানে ছোট মানুষটাকে একটা বড় প্রার্থী হিসেবে তাদের কাছে একটা বড় বার্তা গেল। তো এটাই আর কি যে তফসিল ঘোষণার পর দিন এই ধরনের ঘটনা, আপনি কি মনে হয় যে কোনো পক্ষ নির্বাচনকে বানচাল করতে চায় বা নির্বাচনকে এক ধরনের চ্যালেঞ্জ জানান দিচ্ছে তারা? না, এটা তো খুব স্বাভাবিক না। এটি তো আমাদের তো একটা কমন শত্রু আছে যারা আসলে নির্বাচন চায় না, এবং নির্বাচন যাতে না হয় এবং এর পক্ষে মানে তারা তো আছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যারা আছে, ফ্যাসিবাদের যারা দোসর আছে, তারা তো চাই না যে নির্বাচনটি হোক। এবং এর সাথে সাথে এই যেই বিষয়টি নিয়ে আপনি শুরু করলেন যে এর পক্ষে মত উৎপাদন করার অনেক ধরনের জরিপ আমরা দেখেছি। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এনারাই কিন্তু আসলে এই মানে যদি বলি যে ওসমান হাদির ভাষায় যদি বলি যে এই মানে ফ্যাসিস্ট যে একটা কালচার, এই কালচারের বিরুদ্ধে হচ্ছে আসলে কথা বলবার কেউ
ছিল না। আপনি এই জায়গায় দেখেন যে এই যে জরিপের কথা বলা হয়, আজকেও একটা জরিপের কথা মতিউর রহমান সাহেব বলেছেন যে সেই জরিপে দেখা যাচ্ছে যে বিএনপি আগামীতে আসছে, তারা নিজেদের মানে প্রথম আলোর ভালোভাবে জরিপের আসছে, হ্যাঁ। হ্যাঁ কথা বলছেন যে তারাই আসলে সম্ভাব্য আসছে। দেখেন সাংবাদিকতার জায়গা থেকে একজন একটা পত্রিকার সম্পাদক তিনি আসলে এই মন্তব্য করতে পারেন কিনা, এটিও কিন্তু একটা বড় প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানে এই আমরা নির্বাচনহীনতার মধ্যে দিয়ে বহু বছর গেছি, সেই জায়গা থেকে নির্বাচন বাংলাদেশে এখন প্রয়োজন এবং বাংলাদেশের স্থিতিশীলতার জন্যই প্রয়োজন, এবং সেই জায়গা থেকে সরকারের যে একটা যেই আমরা তাদের দায়িত্বশীলতার আচরণ আমরা চেষ্টা করেছিলাম যে সেখান থেকে আসবে, সেটা কিন্তু আসেনি। এবং সেই জায়গা থেকে যে এখন এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে এটা কিন্তু সব কিছুই আসলে কানেক্টেড, এবং নির্বাচন না হলে যেই পক্ষের ভালো হয়, যারা মানে যেই পক্ষগুলোর ভালো হয় তাদের আসলে এখানে একটা বড় সুযোগ তো আছে, কিন্তু সেখানে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরাও সেই জায়গায় ফুয়েল দিচ্ছি কিনা, সেই জায়গায় জ্বালানি দিচ্ছি কিনা, কেউ আমাদের মধ্যেই দায়িত্বশীলতার জায়গা থেকে অনেকে হয়তো সেই জায়গাতে ফুয়েল দিচ্ছে, সেই দায়িত্বশীলতার জায়গায় ঘাটতি আছে বলে কি আপনার মনে হয় যে আপনারা সেখানে আসলে যথাযথ দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছেন না? দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন আমরা বলছি যে এই হাদির নিরাপত্তা তো আমরা দিতে পারলাম না, এবং আজকে পর্যন্ত হাদির যারা খুনি তাদের কিন্তু অবস্থান পর্যন্ত শনাক্ত করা যায়নি। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে আমরা তো দেখেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, র‍্যাব, পুলিশ জি একসঙ্গে তারা প্রেস ব্রিফিং এ বলছে যে তথ্য নেই তাদের কাছে হাদির একদম। এবং আপনার মনে থাকবার কথা, আমরা কিন্তু এই গত 17 বছর আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছি যে তারা আসলে এই বিএনপি এবং জামাত, তারা তো এই কথাটা একসাথে বলতো, বিএনপি জামাতের অনেক কর্মীদের তারা কিন্তু একদম মাটির নিচে থেকে বের করে এনেছে, এবং তারা হচ্ছে এমনও আছে, আমি একজনের কাছ থেকে শুনছিলাম যে এমন একজন নেতাকে তারা মানে জামাতের একজন নেতাকে তারা হলো গ্রেপ্তার করেছে এমনভাবে তাদের ফোনের সিম তারা খুলে রেখেছে, কিন্তু ইএমআই নাম্বারটা ট্র্যাক করে সেখান থেকে হচ্ছে বের করেছে। তাহলে আমার কথা হচ্ছে যে হাদির খুনির তাকে কেন বের করা যাচ্ছে না? এবং এখানে আমার মনে হয় যে সরকার এবং এই আমলাতন্ত্রের যেই একটা আমরা বারবার করে বলতে চাই যে যেই একটা পুরানো সেটেলমেন্ট আছে, সেই সেটেলমেন্টের মানুষজন কিন্তু এটার সাথে জড়িত আছে, আর যদি জড়িত না থাকে তাহলে এই এত বিলম্ব হওয়ার কথা না। এবং হাদির আসলে এই খুনের সাথে এবং খুনি পালিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, এই যে একটা ধোঁয়াশার মধ্যে আমাদের রাখা হয়েছে, এটিতেও কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কেউ জড়িত আছে কিনা এই ব্যাপারে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, হাদি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, কোনো সেরকম দলের প্রধান না, বহুদিন পর স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন তাও না, তিনি একটা প্ল্যাটফর্ম গঠন করছেন, যে প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্যটাই ছিল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। তিনি কোন এলাকায় নির্বাচন করছেন কি করছেন না সেটা মূল উদ্দেশ্য ছিল না। তার ইনকলাব যে মঞ্চ, এবং এই যে ইনকলাব শব্দের অর্থ কী, যে আমরা এখনও স্বাধীন হইনি, আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে স্বাধীন হতে হবে, এটাই তো তার মতবাদ ছিল। তো ওই জন্যে বলা হয় হাদি মরিয়ায় প্রমাণ করিল হাদি মরে নাই। এটা মধ্যে বিলাসী বলে একটা শরৎচন্দ্রের একটা গল্প ছিল, সে ছোট গল্পে বলা হয়েছিল যে কাদম্বিনী মরিয়ায় প্রমাণ করিল যে সে মরে নাই। হাদির অবস্থাটা কেন বললাম, ওই জানাজায় যখন আমি যে দাঁড়ালাম তখন মানুষের মধ্যে আমি যে আবেগ দেখছি, তখন যদি একটা ডাক দেওয়া হতো, আমি জানি না আপনি ইউনূস সাহেবের যখন বক্তৃতা দিচ্ছে, ইউনূস সাহেব যখন বিচারের ব্যাপারে কিছু বললেন না, তখন যে মানুষের আক্রোশ, এবং তারপরে ইনকলাব মঞ্চের যে মুখ্য সচিব তখন যে ভাষণটা দিলেন, ওখানে যদি খালি একটা ডাক দিত তাহলে এই বাংলাদেশ তছনছ হয়ে যেত ওই মুহূর্তে। তার মানে হাজার হাজার লোক জীবন দিতে কেউ কুণ্ঠাবোধ করতো না। ওই জন্য আমি ওই দিন বলছি, দিল্লি এসে দেখে যাও হাদি মরে নাই, লক্ষ লক্ষ হাদির তুমি জন্ম দিয়ে গেছো। সো এই যে ঘৃণার জন্ম দেওয়া হলো, একটা ভুল, কি একটা ভুল, শেখ হাসিনাকে একটা মনস্টারে পরিণত করছে ইন্ডিয়া। সে একটা ভুলের জন্য আজকে ইন্ডিয়া, পুরা আমাদের দেশ আজ ইন্ডিয়া বিরোধী হয়ে গেছে। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ব্যর্থতা কারের আগে। ওই যে আমার বোন আর একটা জিনিস বললো, প্রথম আলোদের শোনেন, শেখ মুজিব বলে গেছে তো চার্টার দল রেখে গেছে, বলছে যে চার্টার দলের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডেইলি স্টার আর প্রথম আলো, এদের কাজই হচ্ছে চাটা। সো এর চেয়ে আর বেশি আর কিছু বলবো না। এবার দ্বিতীয় কথা আসি, ব্যর্থতা কার। ভাই বললেন হাদি ছোট বড়। শোনেন, ইংলিশে একটা কথা ছিল অলিভারের, সাইজ ইজ ডাজ নট ম্যাটার বাট চপিং এ উড। ও একটা খুব ছোট মানুষ ছিল, ও কাটতে পারবে কিনা, এটা হচ্ছে বোধহয় ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম। সো আদর্শ ধারণ করতে আপনারা 53 বছর রাজনৈতিক দলগুলো আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়েছেন। জামাতে ইসলাম, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল এই মনস্টারকে 15 বছরে নামাতে ব্যর্থ হয়েছেন। একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারিনি আমরা। সেখানে হাদির মতো
এই আমার বোনের মতো এরাই আবাবিল পাখির মতো এসে এই জাতিকে মুক্ত করছে। তাহলে এরাই হচ্ছে সেই এই জাতির ধারক বাহক, এরাই হচ্ছে এর জন্য প্রশংসা দেয়। সেখানে কাউকে ছোট বড় কিছু করার নেই। দ্বিতীয় কথা, আমরা যারা রাজনীতি হত্যা করলেন কখন? যখন শেখ হাসিনাকে ভিতরে দিয়ে 17 দিনের মাথায়। সো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আদর্শ, আমরা রাজনৈতিক দলগুলো আদর্শের উপর ভিত্তি করে। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস না আমার বোন না আমি তা কিছু না, ওখানে মানুষ ভোট দেবে ধানের শীষে। ধানের শীষ মানে হচ্ছে আদর্শ, এখানে ক্যান্ডিডেট কোনো বিষয় না। তারেক রহমান আসবেন, তার পরিচয় কি? তার পরিচয় সে হচ্ছে জিয়াউর রহমানের ছেলে, তার পরিচয় হচ্ছে সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। এর বাইরে তার সে কিছু না। এর বাইরে কি সে কিছু না? এর বাইরে কি? যে তার বাবা মা পরীক্ষিত নেতা, তার বাবা মা এদেশকে ধারণ করছে, তার বাবা মা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আছে, সেই জন্য মানুষ ধানের শীষকে ভোট দিছে। ওই 90 সালে কেউ চিন্তাই করে না আওয়ামী লীগ তো মিষ্টি বিতরণ করতেছে যে তারা ক্ষমতায় যাচ্ছে। এই প্রথম আলোরা তখন ভোরের কাগজ ছিল, তারা তখন দেশ আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ যায়নি। শোনেন, ক্ষমতা নির্ধারণ করা হচ্ছে আরশের মালিক, কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না। ওই প্রথম আলোর এই জরিপ টরিপের কিছু হয় না। সেই জন্যই বললাম যে আদর্শকে বিশ্বাস করতো হাদি এবং আদর্শকে লালন করা হতো, আদর্শকে পালন করা। এখানে কে ক্ষুদ্র কে বৃহৎ এটা বলে এই জুলাই অভ্যুত্থানকে অবমাননা করা হবে। আর লাস্টে যে কথাটা বলছি ব্যর্থতা কার, শোনেন, আওয়ামী লীগ ইজ নট এ ফ্যাক্টর নাও। ভোটে আওয়ামী লীগের ভোট হেনতান এগুলো আর কোনো কিছু নেই। এখন ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়া। আজকে আপনি একটা জিনিস দেখেন, কতখানে আমাদের আগরতলায় আমাদের হাইকমিশন তারা ভাঙচুর করছে, এবং এরা আজকে এক হাইকমিশন তো দিল্লিতে ভাঙচুর করে আবার আমার হাইকমিশনার প্রাণনাশের কি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। এ বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সবার একতা হয়ে আজকে কি করা উচিত ছিল? আজকে ডাক দেওয়া উচিত ছিল না? কোথায় সে? আমাদের সেই জায়গাটা কোথায়? এটাই আমাদের ব্যর্থতা। ভারতের বিরুদ্ধে আমরা এক হতে পারি না কেন? কেন আমাদের চিন্তা হয় যে ভারতের আশীর্বাদ ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না? আজকে যে ভাই আছে, আমি ওই জন্য প্রথমেই কথা বলছিলাম